মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন না, দিল্লিতে বাঙালি শিশুদের উপর অত্যাচার করা হচ্ছে, কিন্তু আলাদা করে 3টি দল গঠন করে সেখানে তদন্ত করা হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তারপরে দিল্লি পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি ভিত্তিহীন। পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ভানিয়া কি বলছেন শুনুন একবার। ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें ये बताया गया कि दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया। जैसे ही इन्फॉर्मेशन हमारे पास आई, इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस इनिशिएट किया। जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिसिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर ये पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं। ये लेडी 27 तारीख को सुबह 10 साढ़े 10 बजे ये अपने घर से निकलती है। इसके 2 बच्चे हैं, दोनों इसके साथ रहते हैं। ये अकेले ही चलती आ रही है, इसके साथ कोई भी नहीं है। 12:30 बजे के आसपास ये एक पर्टिकुलर मकान है, उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूँ, और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए। इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया। ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। দিল্লিতে বাঙালি হেনস্থার অভিযোগ মুখ্যমন্ত্রীর। এবার সাইবার ক্রাইমে নালিশ জানালেন সৌমেন্দু অধিকারী। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চে নালিশ জানালেন কাঁথির সাংসদ। দিল্লিতে বাঙালি হেনস্থার অভিযোগে সোমবার ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা দিল্লি পুলিশের তরফে পুরোটা সাজানো ভিডিও এই বলে সাংবাদিক বৈঠক করা হয়। দিল্লি পুলিশের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করতে ইচ্ছাকৃতভাবে ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছে, এই অভিযোগ পাল্টা করা হয় দিল্লি পুলিশের তরফে। আর তারপর সাইবার ক্রাইম ব্রাঞ্চে চিঠি দিলেন সৌমেন্দু অধিকারী। যদি মন্ত্রী মিনিস্টাররাই ফেক নিউজ প্রচার করে, মানে মিথ্যা তথ্য প্রচার করে, তাহলে সাধারণ জনগণ কি করবে? যদি সরকার এটা প্রচার করে, যদি আইনের প্রশাসক এটা প্রচার করে, তাহলে সাধারণ সোশ্যাল মিডিয়া কি করবে? তাহলে সোশ্যাল মিডিয়ার সিকিউরিটি কে দেবে? কারা দেবে? কন্ট্রোল কারা করবে? যদি সরকার মন্ত্রী মিনিস্টার ফেক নিউজ প্রচার করে। তাই সম্প্রতিকালের একটি ঘটনা আমরা দেখছিলাম, কিন্তু মুশকিলটা হচ্ছে আমি হঠাৎ করে রাজনৈতিক আলোচনার ভিতরে কেন প্রবেশ করলাম। অনেকের ধারণা ইনি সাধু সন্ন্যাসী হয়ে কেন রাজনৈতিক আলোচনা করে। এটা রাজনৈতিক আলোচনা নয়, নীতি সম্পর্কিত আলোচনা, যার ভেতরে মোরালিটি আছে, নীতি আছে, ন্যায় আছে। ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। পুরাতন যদি ভারতীয় সংবিধান দেখা হয় তাহলে আইপিসি, ঠিক আছে? তাহলে ন্যায় কিন্তু আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। তুমি একটি ভুল কাজ করবে, তুমি একটি অন্যায় করবে, তোমাকে কিন্তু দণ্ড প্রদান করা হবে। তাহলে এখানে যে মন্ত্রী মিনিস্টার, আমি নামধাম নিয়ে বলছি না, সবার কাছে এখন খুবই পরিষ্কার কে ফেক নিউজ ছড়িয়েছে। এটা পশ্চিমবঙ্গেরই একজন বিখ্যাত মন্ত্রী আর কি, উচ্চপদস্থ মন্ত্রী আর কি, বলা যায় সর্বোচ্চ পদস্থ। হ্যাঁ, সর্বোচ্চ। এখন নামধাম নিলে আবার বলবে কি যে আমি ওনার বিরুদ্ধে বলছি। এবার অনেক মন্ত্রী মিনিস্টার আছে কুকর্ম করেছে, দলীয়, নির্দলীয়, নিরপেক্ষ, ঠিক আছে, বিরোধী, সপক্ষে, যা কিছু আছে, অনেকেই এই কলঙ্কে জড়িত আর কি। কলঙ্কিত এক অধ্যায় অনেক বেশি কম বেশি মানুষের জীবনে, মন্ত্রী মিনিস্টারের জীবনে থাকে। তো যাই হোক, এখন যে উচ্চপদস্থ যে কর্মচারী আর কি, জনগণের প্রতিনিধি, জনগণের হত্যাকর্তা, তিনি একটি ফেক নিউজ ছড়িয়েছেন। এখন তার কি দণ্ড হবে? তাকে কি গ্রেপ্তার করা হবে? এই নিয়ে কিন্তু সমাজ মাধ্যমে শোরগোল পড়ে গেছে। এখন তাকে কেউ কেউ লিখেছে যে ঘাড় ধরে অমিত শাহ ধরে নিয়ে চলে যাবে, গ্রেপ্তার করাবে, নানান কিছু। তাও এর কি কোনো সাংবিধানিক কোনো প্রমাণ আছে? কোনো জারি কোনো ধারা আছে কি? আছে। যদি আইপিসি সিদ্ধান্ত দেখা যায় কেউ যদি ফেক নিউজ, ভুল তথ্য, মিথ্যা তথ্য সংবাদ প্রচার করে, তাহলে কিন্তু দণ্ডনীয় অপরাধ, গুরুতর অপরাধ বলা হয়েছে। সেটা হচ্ছে 505 ধারায়, ঠিক আছে, আইপিসি সিদ্ধান্ত অনুসারে। আর বর্তমান যে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা সিদ্ধান্ত অনুসারে 353 ধারা অনুসারে কিন্তু এটা গুরুতর অপরাধ।
এই মিথ্যা তথ্য প্রচার করলে। তো এখন কোনো মন্ত্রী মিনিস্টার যখন এটা করেছে তাকে কেন গ্রেপ্তার করা হবে না? এই পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তার সম্পর্কে এখান থেকে কয়েক বছর আগে উত্তর 24 পরগনার অশোকনগর একটি জায়গা আছে, ঠিক আছে, আমি 1 থেকে 2 বার হয়তো গেছি সেই এরিয়াতে, অনেক বছর আগে। সংবাদে সেখানকার একটি ঘটনা দেখছিলাম, কোনো একজন বিজেপি কোনো সদস্য হবে আর কি, এরকম বলে প্রচারিত আর কি তথ্য। তো তিনি নাকি মুখ্যমন্ত্রীর সম্পর্কে একটি কুরুচি মন্তব্য করেছিলেন, তার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমি কিন্তু বড় সংবাদ মাধ্যমে এটা দেখেছি, সংবাদ চ্যানেলে এটা দেখেছিলাম যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কেন? কুরুচি মন্তব্য করলো। আচ্ছা, কুরুচিকর। হ্যাঁ, তো এখন দাঁড়ালো কি, সাধারণ কুরুচিকর মন্তব্য করবার কারণে তাকে গ্রেপ্তার করা হলো। তাহলে সাধারণ জনতা যদি এইটুকু অপরাধ করে তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ, গুরুতর অপরাধ, এবং তাকে গ্রেপ্তার করা। কিন্তু যখন একজন জ্ঞানী ব্যক্তি বা রাজ্যের প্রজাদের রাজা জেনে, কর্মকর্তা জেনে মালিক, হত্যাকর্তা, তাহলে তার কি হতে পারে? এবার প্রত্যেকের ক্ষেত্রে তো নিয়ম একই হবে। ভারতীয় ন্যায় সংহিতা সিদ্ধান্ত অনুসারে, সাংবিধানিক সিদ্ধান্ত অনুসারে ওই 505 ধারায় আরো ভিন্ন ভিন্ন সিমটম দেখে ধারা জারি করা হয়, ঠিক আছে, প্রযোজ্য হয় আর কি ধারা। অনেকগুলো রুলস রেগুলেশন থাকে। তাহলে প্রজার ক্ষেত্রে যদি এটা হয় তাহলে রাজার ক্ষেত্রে কি হতে পারে? একজন মূর্খ অন্যায় করতে পারে, কিন্তু যখন একজন জ্ঞানী অন্যায় করে, কিন্তু সেটা কিন্তু সাংবিধানিক ক্ষেত্রে একই নিয়ম থাকলেও সেটা মানবিক দৃষ্টিকোণ থেকে বা সামাজিক দৃষ্টিকোণ থেকে আরো বড় বেশি জঘন্য অপরাধ হয়ে উঠছে। একদম। তাহলে যারা দাবি নির্দিষ্ট একটি স্বার্থ সিদ্ধি করার জন্য, হ্যাঁ, এটা জনগণকে ভুল পথে চালিত করার জন্য, এটা সংবিধানে লেখা আছে, যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই অপপ্রচার করবে, মিথ্যা প্রচার করবে, তাহলে কিন্তু এটা গুরুতর অপরাধ। এই শব্দগুলো উল্লেখ করা আছে। যদি তাই থাকে তাহলে স্বার্থ সিদ্ধির জন্য এটা করেছিলেন, এটা বোঝা যাচ্ছে, এবং গণতন্ত্রকে ভুল পথে চালিত। এবার কেন বোঝা যাচ্ছে? তার কারণ দিল্লির যে ডিসিপি আছেন, এই ঘটনা তো ভাইরাল হয়ে গেছে, বাস দিল্লি প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো কলঙ্ক রটে গেছে, ঘটনা ঘটে গেছে, রটনা রটে গেছে। এবার কি করবে? মান সম্মান বাঁচানোর ব্যাপার। এখন দিল্লি পুলিশ এটাকে নিয়ে তদন্ত করেছে যে পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত মন্ত্রী তিনি যদি এই নিউজ তার আইডি থেকে প্রচার করেন বা সংবাদ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, তাহলে তো এটা তদন্ত করতে হয়। এটা তো দিল্লি পুলিশের বিরুদ্ধে একটি অপপ্রচার হয়ে যাচ্ছে না? সত্য হোক মিথ্যা হোক তো ঘটনা দেখতেই হবে। এইবার ভিডিওতে যা ছড়িয়েছে সেই সাপেক্ষে বর্ণনা দিয়ে যদি এখন ইনকোয়ারি করা হয় বা ইনকোয়ারি করেছে যেটা, সেটাতে দেখা যাচ্ছে যে পুরো ভিডিও ভাইরাল হয়ে গেছে। এটা আমরা দেখলেই বুঝতে পারবো যে ভদ্রমহিলাকে নিয়ে কেস হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভদ্রমহিলাকে 4 জন পুলিশ এসে সিভিল ড্রেস বা এরকম কিছু এসে তাকে টর্চার করেছে, মেরেছে, ছোট বাচ্চা, আতুরে বাচ্চাকেও মেরেছে, কান পান ফাটিয়ে দিয়েছে। এই ছবিটা আবার স্বপ্রকাশ্যে মুখ্যমন্ত্রীর আইডি থেকে বেরিয়েছে। এটা কিন্তু আবার আরেকটি অপরাধ। সরাসরি কিন্তু এটা দেখানো যায় না, ওটাকে কি করে দিতে হয়, একটু বিজনেস করে দিতে হয়। হ্যাঁ, তো যাই হোক, সেটাও একটি অপরাধ, সে কথাটি ছেড়ে দিচ্ছে। এবার যে ভদ্রমহিলাটি এটা করেছে, এইবার সিসিটিভিতে দেখা গেছে যে বাস্তবিক কিছুই এরকম ঘটেনি। ওই ভদ্রমহিলা একজন মুসলিম মহিলা, ঠিক আছে, যার পশ্চিমবঙ্গে একজন তৃণমূল করে এরকম কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত আত্মীয় এরকম কিছু একটি হবে, যেটা পরবর্তীকালে পশ্চিমবঙ্গের কোনো বিরোধী দলীয়রা, বিরোধী নেতারা এগুলো সম্প্রচার বা প্রমাণ তুলে ধরেছে। আচ্ছা, এবং ডিসিপি বা দিল্লি পুলিশ যেটা প্রমাণ করেছে যে রীতিমতো ভদ্রমহিলা যে টাইমটা উল্লেখ করেছে সেই সময় ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে রীতিমতো আরামসে, কোনো ধরনের টর্চারিং, কোনো গল্পই নেই, কিছুই নেই। পরবর্তীতে প্রমাণ হলো যে সম্পূর্ণ তারা এটা তৈরি করে একটি স্বার্থ সিদ্ধির জন্য এটা প্রচার করেছে কোনো একটি সাংবাদিকের সহযোগিতায় এবং পশ্চিমবঙ্গের নিজস্ব আত্মীয়ের, এবং সেই আত্মীয় আবার যতটুকু জানা যাচ্ছে সে আবার পশ্চিমবঙ্গের বর্তমান যে শাসকগণ রয়েছে তাদেরই কোনো দলীয় নেতা। এইবার তাহলে এটা কি দাঁড়াচ্ছে? ভারতীয় যে সাংবিধানিক সিদ্ধান্ত, আইপিসি সিদ্ধান্ত অনুসারে 505 ধারা অনুসারে এটা একটি অপরাধ, গুরুতর অপরাধ। ভারতীয় ন্যায় সংহিতাও তো এরকম ঘটনা বা ধারা জারি করা আছে,
ঠিক আছে, কোন ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে? এই ধরনের মিথ্যা প্রচার করলে 353 ধারা একটি ধারা আমি দেখছিলাম, সেখানে কিন্তু এটা আছে। এবং যদি আইপিসি সিদ্ধান্ত যদি জানা যায়, তাহলে সেখানে গ্রেপ্তার কি করা যাবে বলছে, আমি একটি জায়গায় দেখছিলাম, হ্যাঁ গ্রেপ্তার করা যায়। তাহলে এই যে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন কয়েক বছর আগে একজন ব্যক্তি, সাধারণ জনতা, তাকে গ্রেপ্তার করা হলে এক্ষেত্রে কি করা হবে? গ্রেপ্তার করা হবে। করবে কি না, এখন করবে কি না করবে সেটা আইনের ব্যাপার, প্রশাসনের ব্যাপার। তো এটা নিয়ে কেন আমি ঘাটাঘাটি করছি, এটা নিয়ে কেন আমি জলকাদা করছি? এর মূল কারণ হচ্ছে সম্প্রতি অনেক ঘটনা ছড়িয়েছে যে পশ্চিমবঙ্গের বাইরে যারা পরিযায়ী শ্রমিক, বাঙালি, বিশেষ করে বাংলা ভাষাভাষী, তাদেরকে নাকি মারাত্মক টর্চারিং করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলার কারণে। ঘটনাটি ইতিপূর্বে এখন শোনা যায়নি, কারণ আমরা বাংলা ভাষায় অনেক সময় বাইরের স্টেটে কথা বলি। আমরা উত্তরাখণ্ডে থাকি, হিমালয়ে থাকি, হিমাচল প্রদেশে থেকেছি, হ্যাঁ বহু জায়গায় থাকি, মেইনলি উত্তরাখণ্ডে। তাহলে হিন্দুস্তান এরিয়াতে আমাদের আশ্রম, মঠ, মন্দির, গুরু আশ্রম যা কিছু বলো সেখানে রয়েছে। আমাদের সাধনা, তপস্যা সেখানে কেটেছে। বহু বাঙালি আছে সাধক। তো কখনো কখনো কোনো হিন্দুস্তানির সঙ্গে ডিরেক্ট বাংলায়ও কথা বলছে, ইংলিশে বলছে, হিন্দিতে বলছে, আবার বাংলাও বলে ফেলছে। তারা বাংলা শুনবার পরে হেসে দিচ্ছে। কোথাও কোনো ধরনের কুরুচিকর মন্তব্য এরকম কিছুই ডমিনেট করে, এরকম কিছু ঘটে না। ঠিক আছে, আমাদের কাছে তো অন্তত সারা ভারতবর্ষের যে হিন্দুস্তান এরিয়া, আমরা সেখানে চষে বেরিয়েছি পরিব্রাজক জীবনে। এরকম ধরনের কোনো ঘটনা আমরা কিন্তু পাইনি। তবে একটি কিন্তু সামাজিক প্রচলন, সামাজিক কিন্তু একটি ব্যাধি আছে, যেটা হচ্ছে বাঙালিকে চোর মনে করে, বদমাইশ মনে করে, এরকম একটা ধারণা আছে হিন্দুস্তান এরিয়াতে আর কি। না, এ বিষয় নিয়ে অনেক বিতর্ক আছে, সেটা নিয়ে আমরা কোনো কমেন্টস করব না, কারণ যারা বাঙালি রয়েছেন তাদেরকে আঘাত আমি করতে চাই না। ঠিক আছে, বহু জাতির ভেতরে এই ধরনের কুজাতি জন্ম নেয়। এই শুধু বাঙালি জাতির ভেতরে এটা নয়, প্রত্যেক জাতির ভেতরে কম বেশি কিন্তু প্রজাপতি, কুজাতি, ঠিক আছে, এরকম সব আছে আর কি, সেটা ছেড়ে দাও। তো এখন সম্প্রতিকাল এটা ঘটনা ঘটে যাচ্ছে কি, যে বাঙালিদেরকে নাকি বিরাট অত্যাচার করা হচ্ছে। তো সংবাদ মাধ্যমে দেখছিলাম, তারা ঘেটে ঘেটে প্রমাণ করলেন যে সাধারণ বাঙালিদের কাছে যারা পরিযায়ী, মানে যারা বাইরের স্টেটে রয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে যারা রয়েছে, তারা বলছে না এরকম কিছু ঘটনা ঘটে না, কিছু মিথ্যা প্রচার আছে এখানে। ঠিক আছে, আর পাশাপাশি একটা জিনিস যদি চিন্তা করা হয়, যে বাঙালি যে 2-4 জন আছে, 2-1টি ঘর আছে, এটা নয়। ভারত সরকারের কাছে সব লিখিত পড়িতই আছে যে পশ্চিমবঙ্গের বাইরে স্টেটে, হিন্দুস্তান এরিয়াতে, সহজ কথায় যদি আমরা দেখি, উড়িষ্যা, বিহার, মুম্বাই, তারপরে সাউথ ইন্ডিয়া, প্রচুর বাঙালি, হাজারো লাখো বাঙালি রয়েছে, ফ্যামিলি নিয়ে থাকছে, তারা সেখানে একেবারে সেটেল হয়ে গেছে, তাদের রক্তে মাংসে গড়া সেখানেই এখন প্রজন্ম সৃষ্টি হচ্ছে। প্রচুর দেখাতে পারে, আর তীর্থস্থানেও দেখাতে পারে, ঋষিকেশের মতো জায়গা আমি দেখাতে পারি, যারা এখন কোটি টাকার মালিক। হ্যাঁ, বৃন্দাবনেরিতে প্রচুর লাখো বাঙালি, তারা শান্তিতে রয়েছে, সুখে রয়েছে, প্রচুর টাকা ইনকাম করছে, যাদের পেটে খাদ্য জুটতো না, তারা রাধারানীর নামে সেখানে রয়েছে, তারা ভালো আছে। তাদের কাছে, প্রত্যেকের কাছে তো জিজ্ঞেস করা, তারা বলবে যে আমরা পরম সুখে আছি, স্বর্গ সুখে আছি, তার থেকে চরম সুখে, পরম সুখে আছি। তাহলে দেখা যাচ্ছে কি, যে ভারত সরকার সব জেনে বুঝে তাদেরকে শেল্টার দিয়েছে। কই দেখা যায়নি তো যে বাঙালিদেরকে, বৃন্দাবন এরিয়া থেকে লাখো বাঙালি আছে, এদেরকে বের করে দাও। হ্যাঁ, কোথাও না কোথাও একটু সামাজিক কোন্দল হয়, ত্রুটি বিচ্যুতি দেখা যায়, দেয় না এটা নয়, টর্চারিং হয়েছে বৃন্দাবন এরিয়াতে, এগুলো আমরা জানি কম বেশি। এখন দেখা যাচ্ছে কি, যে জিনিসটা এখন বাংলা ভাষাভাষী বলে যে জিনিসটা ছড়াচ্ছে, এইরকম যে ফেক নিউজটা, যেটা একজন বিখ্যাত মন্ত্রীর আইডি থেকে বেরিয়ে এসছে, যেটা দিল্লির পুলিশ প্রমাণ করে ছেড়েছে যে এটা ফেক নিউজ, তাহলে এখন আর কি হতে পারে? আমরা কোনটাকে বিশ্বাস করব? তাই জনতা বা সোশ্যাল মিডিয়া এখন কি প্রচার করতে পারে? আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে সংবাদাদি শুনছি, নিত্য তথ্য পাচ্ছি, সেটা কতটুকু নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য? সাধারণ মানুষ আমরা এখন তো চমকে যাব, ভরকে যাব। সুতরাং গল্প যদি এটাই হয় যে বাইরের স্টেটে এটা হচ্ছে, তাহলে এখন পশ্চিমবঙ্গে কি হচ্ছে? আমি এত কথা বলছিলাম বাস্তবে এই ঘটনাটার জন্য। 2-3 দিন আগের ঘটনা, একজন সাধুর মুখে সপ্রকাশ্যে শুনলাম, ভারতীয় সাধু, ঠিক আছে, তিনি পিএইচডি করা একজন শিক্ষিত ব্যক্তি, প্রায় 20 বছর হতে চলল, 15 থেকে 20 বছর উনি পরিব্রাজক সন্ন্যাসী, মধ্যপ্রদেশে ওনার তপভূমি বা তপস্থান, আর হিমালয় অঞ্চলে তো রয়েছে, সাধনা করেছেন বিভিন্ন স্থানে, আর টোটাল ভারতবর্ষ পরিক্রমা করেছে।
তিনি শিক্ষিত, মার্জিত, বিনম্র এবং জ্ঞানী এবং সাধক যোগী। তাহারই সম্মুখে শুনেছি, এই 2-3 দিন আগের ঘটনা। কিরকম ঘটনা? আমাকে বললেন যে মহারাজ, পরিস্থিতি খুব খারাপ পশ্চিমবঙ্গের তথা ভারতের। বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ, সেটা আলাদা বিষয়। তো আমি বললাম, হঠাৎ বাংলাদেশের পরিস্থিতি আবার ভারতের পরিস্থিতি এরকম কেন বলছেন, বিষয়টি কি? তো উনি বললেন যে বাংলাদেশ থেকে হ্যাঁ আমার দুঃসম্পর্কের পরিচিত একজন এই দেশে নাকি এসেছে, বাচ্চাকে নিয়ে, বাবা এবং তার কোনো একজন মিত্রকে নিয়ে এসেছে। ঠিক আছে, কি জন্য এসেছে? এখানে পড়াশোনা করবার জন্য। কিভাবে এসেছে? ইন্ডিয়ান স্টুডেন্টশিপ ভিসা নিয়ে, পাসপোর্ট ভিসা সবই আছে, বাংলাদেশি লোক, কিন্তু তারা ইন্ডিয়াতে পড়তে এসেছে। মানে বাচ্চাটি কি আইআইটি লেভেলের, মানে ইঞ্জিনিয়ারিং কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সে এখানে চান্স পেয়েছে বা সেখানে সরকারিভাবে অনুমোদিত সে পড়াশোনা করবে, সেই স্টুডেন্টশিপ ভিসা নিয়ে এসছে। তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি এই পারমিশনটা দেয় এডুকেশনাল ভিসা নিয়ে এসছে, বাংলাদেশ গভর্নমেন্টও তাকে পারমিট করেছে, লিগালি সে এসছে, তাহলে এখানে তো কোনো অপরাধ নেই। না, আর এখানে আর তথ্য কি দেখাবে? সে তো একেবারে মানে স্টুডেন্টশিপ ভিসা নিয়ে এসছে। তথ্য যদি দেখা হয়, যদি কোনো ইনকোয়ারি করতে, তাহলে সেই কাগজপত্রকে ইনকোয়ারি করা দরকার। একদম, হ্যাঁ। এবার কি ঘটনা ঘটেছে সেগুলো তো ইনকোয়ারি করেইনি। যেটাই ঘটুক না কেন, ওরা খুব কষ্ট করে এসেছে ইন্ডিয়াতে। আসার আগে তারা বলেছে যে এখানে এসে হাওড়া থেকে ট্রেনটি আছে, ভুবনেশ্বরে চান্সটা পেয়েছে। ঠিক আছে, হাওড়া থেকে ভুবনেশ্বর যাবে। হ্যাঁ, বাংলাদেশ থেকে ওরা যেদিন ট্রেন, তার আগের দিন ওরা রওনা দিয়েছে। বলছে গিয়ে যেন আমরা একটি মঠ বা মন্দিরে জায়গা পাই, এরকম একটি ব্যবস্থা করুন। ওই সাধু মহারাজটিকে বলেছে, যে সাধু মহারাজটি আমাকে বলছে। এবার ঘটনা উনি যেভাবে বর্ণনা করছেন সেটা হচ্ছে যে এবার ওরা যথারীতি এখানে চলে এসছে সকালের দিকে, বাংলাদেশ থেকে রওনা দিয়েছে 10টা-11টার দিকে হয়তো পৌঁছে গেছে, এরকম বা তার আশপাশই হবে সময়টি। তারপরে উনি চিন্তা করলেন নাকি, উনি বললেন যে না, এখানে তো মঠ মিশন সেরকম কিছু পাচ্ছি না, যোগাযোগ হচ্ছে না। তো একেবারেই যে স্টেশন, যে যাত্রী নিবাস আছে, যেটা রেল ডিপার্টমেন্টের আয়ত্তাধীনে থাকে, তো ওখানে নাকি তিনি ব্যবস্থা করবেন, এই কনফার্মেশনটা উনি করলেন। বাস্তবিক সেখানে যাওয়ার পরে ঘেটে ঘুটে দেখলেন সেখানে তাকে জায়গা দিচ্ছে না, মানে তাদেরকে বাংলাদেশি যে সমস্ত ভিসা নিয়ে বা পাসপোর্ট নিয়ে যারা এসেছে, স্টুডেন্টশিপ ভিসা নিয়ে এসছে, তাদেরকে এখানে জায়গা দিচ্ছে না। কেন? বলে তারা বাংলাদেশি। তা আমি বললাম, আপনি এগুলো দেখাননি পেপারস পত্র, লিগ্যাল পেপারস পত্র? ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে পারমিশন দিয়েছে। যখন কোনো গভর্নমেন্ট সেই দেশে যাওয়ার জন্য পারমিশন দেয় ভিসা নিয়ে, তখন সেই গভর্নমেন্টের দায়বদ্ধতা থাকে। যদি তার জন্ম এবং মৃত্যু যা কিছু হোক না কেন, তার দায়বদ্ধতা কিন্তু সেই দেশের গভর্নমেন্টের থাকে, তাকে কেউ কোনো টর্চার করতে পারে না। তা আপনি সেটা ওখানে ইয়ে করেননি? তো বলছে দেখিয়েছি, করেছে, কোনো কিছুই হবে না, ওরা বাংলাদেশি স্টুডেন্টশিপ ভিসাও কাজ করলো না। আমি বললাম তাহলে আপনি নর্মাল হোটেল বা গেস্ট হাউসে যাননি? তো বলছে সেখানেও গেছে কাজে। তো ওইভাবে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে এসেছে, কত জায়গায় আর ঘুরবে? টোটাল কলকাতা কি সারাদিন ধরে ঘুরে বেড়াবে একটুখানি রাতটুকু থাকার জন্য? আলটিমেটলি 2-4 জায়গায় ওরা দেখেছে, মোটামুটি হাওড়া স্টেশন চত্বরে, হোটেলও, গেস্ট হাউসে এবং যাত্রী নিবাসও তাদের জায়গা হয়নি। উনি অত্যন্ত দুঃখিত হয়ে মোটামুটি তখন ওরা চিন্তা করলো, সারাদিন ধরে ঘুরেছে, কিছুই হয়নি। অ্যাট লাস্ট বললো আর দরকার নেই, তোমরা এই প্ল্যাটফর্মেই থাকো, যেখানে ওয়েটিং প্লেস থাকে। ওই পরিশ্রান্ত বাচ্চাটি, তাদের টয়লেট, খাওয়া দাওয়া কোথাও কি ঠিকঠাক, স্নানাদি ঠিকঠাক নেই। আমার খুবই কষ্ট হচ্ছে ঘটনাটি শুনবার পরে। তারা কিন্তু হিন্দু, বাংলাদেশি যারা এসছে সমস্ত পাসপোর্ট ভিসাতে প্রমাণ আছে, কিন্তু এখানে এসে হঠাৎ করে হিন্দু নামটা দিয়েছে এটা নয়। বাংলাদেশ গভর্নমেন্ট তো তাকে তো হিন্দু পাসপোর্ট বা ভিসা দিয়ে চালিয়ে দিয়ে এসছে, তাহলে সমস্যাটা কোথায়? তারপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে ভিসা দিয়েছে, স্টুডেন্টশিপ ভিসা। আচ্ছা ঠিক আছে, সেটা তদন্ত সাপেক্ষ, যাই হোক। তারপরে তারা তো কষ্ট করে ওই সারা দিন বা রাত্রিটা ওখানে থাকলো। পরের দিন ভোরবেলায় 6টার সময় ট্রেনটা ছিল, এই জন্য ওরা স্টেশন চত্বরে থাকতে চেয়েছিল। আচ্ছা। এবং ওই সাধু মহারাজটি বলল তোমাদের সঙ্গে আমি আছি, কারণ তোমাদেরকে আবার বাংলাদেশি মনে করে আবার টর্চার করতে পারে, আমি এখানে আছি। সারা রাত্রি উনি ওনাদের সাথে জেগে, ওনারও বয়স হয়েছে, শরীরের অবস্থা খুব ভালো না, এই বয়োবৃদ্ধ বয়সে
সেও পরিশ্রম করছে একটু মানবিকতার জন্য। না, একজন তার কাছে এসে শেল্টার নিয়েছে, এটা তো ভারতীয় আমাদের সনাতন সিদ্ধান্ত। ভিসা নিয়ে এসছে, সেটা তো আছে, সে তো আমার শুধু অতিথি নয়। না, এটা খুবই বাজে। এটা ভীষণ বাজে। এটা কোথায় ঘটেছে? পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন চত্বরে। কেন? এটা তো ভাই স্টেটের বাইরে ঘটেনি, এটা তো পরিযায়ী শ্রমিক নয়। তাহলে এই ত্রুটিটা এখানেও হয়েছে, তাহলে এখন দায়বদ্ধতা কে নেবে? নরেন্দ্র মোদী না ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার? কে নেবে আসলে? মহারাজ, তাহলে এখানে একটি প্রশ্ন, এই যে একইতে তো পশ্চিম বাংলাতে এইটা প্রচার করা হচ্ছে, ফেক হোক আর যেভাবেই হোক, তারা তো প্রবল চেষ্টা করছে এটাই প্রচার করার যে বাংলাদেশি হলে তাদেরকে টর্চার সহ্য করতে হচ্ছে, এবং সেটা ভারতের অন্যান্য দেশ বা দিল্লি পুলিশ বা দিল্লি সরকার থেকে এগুলো করছে। কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই তো যারা এইরকম ভাবে সাজানো বাংলাদেশি নয়, তারা তো কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না বা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এবং তারা লিগালি আসার পরেও এই যন্ত্রণা তাদের ফেস করতে হলো। অনেক বিতর্ক আছে, অনেক নিদারুণ করুণ গল্প রয়েছে। ভেতরে গল্প, বাইরে একটা সাজানো। আমি এদিকে যাচ্ছি না। আমার বক্তব্যের যে ধারাটা ছিল যে এই যে একটি অপরাধ ঘটে গেল, আমি আমেরিকাতে গেছি ইন্ডিয়া ভিসা নিয়ে, আমেরিকান সরকার আমাকে পারমিট করেছে, আমেরিকান এমবাসি থেকে আমাকে পারমিট করেছে। যদি তা না করতো তাহলে আমি আমেরিকায় গেলাম কি করে, যাচ্ছি কি করে? তাহলে আমি যখন আমেরিকাতে গেছি তখন তো আমেরিকান সরকার আমাকে সাপোর্ট করবে। তা যদি না করে, তার দায়বদ্ধতা তো তার বিরুদ্ধে তাহলে ইন্টারন্যাশনাল সাংবিধানিক কেস হবে তো। তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই জায়গাটায় তাকে আসতে বলেছে, স্টুডেন্টশিপ ভিসা নিয়ে পড়াশোনা করবার জন্য তাকে পারমিট করেছে। তাহলে এই ঘটনা ঘটলো কি করে? এটা তো মারাত্মক আন্তরাষ্ট্রীয় অপরাধ, এটা আন্তর্জাতিক অপরাধ। এটা অবশ্যই, এটা শুধু পরিযায়ী শ্রমিক না, এই ছোট্ট একটি ঘটনা, এরকম কিন্তু অনেক ঘটনা আছে যেগুলো কিন্তু বাইরে সম্প্রচারিত হয় না। যেমন এই বাস্তব ঘটনাটি আমার কাছে এসে ধরা পড়েছে। যদি সেই মহারাষ্ট্রের সঙ্গে আমার সম্পৃক্ততা না থাকতো তাহলে জানতে পারতাম না। তিনি সম্মুখে আমাকে বললেন, এবং যেদিন ঘটনা ঘটছে, যেদিন উনি হাওড়াতে যাচ্ছেন, তখনই এই ঘটনাগুলো আমাকে ইনস্ট্যান্ট জানিয়েছিলেন। এটা কোনো পুরাতন ঘটনা নয়, শোনা গল্প নয়। তার পরবর্তীতে উনি ওনাদেরকে ট্রেনে উঠিয়ে দিলেন, তারপরে ওইখান থেকে উনি চলে আসেন, তারপরে আমাকে একটু বেলার দিকে ফোন করে আবার জানান, ঠিক আছে, যে মহারাজ অত্যন্ত দুঃখের ঘটনা, কি বলবো আর। ওদিকে বাংলাদেশের পরিস্থিতি ওরকম, হিন্দুরা ওখানে টিকতে পারছে না, আবার এখানে ভারতে স্টুডেন্টশিপ ভিসা নিয়ে এসে পড়তে এসেও সেখানেও তাদের এই করুণ পরিণতি। তারপর আমি বললাম যে ভুবনেশ্বরে যাওয়ার পরে তাহলে কি হবে? বলে সেখানে গিয়েও তাকে প্রবলেম ফেস করতে হবে যতটুকু ধারণা আছে, কিন্তু ঠিক জায়গা পেয়ে যাবে, হোস্টেলে উঠে যাবে। তারপরে যতটুকু সংবাদ জানা যায় তারা সেখানে ভালো জায়গা পেয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। তাহলে ভুবনেশ্বর স্টেটের বাইরে, বাংলাদেশি একদম ডিরেক্ট। কিন্তু এখন গল্পটা কোথায়? আসল সত্য কি? এই সত্যটা কি আমরা সত্যিকারের অর্থে জানতে পারছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, বা মন্ত্রী মিনিস্টারের মুখ দিয়ে, বা সংবাদ নিউজের মাধ্যম দিয়ে? কোনোভাবেই জানানো হচ্ছে না। আসল সত্য কি? আসল সত্য জানতে গেলে এই জন্য জনগণকে সচেতন হতে হবে, আমি পুরোই বলেছিলাম। তা যাই হোক, আজকের আলোচনা বিষয় ছিল যে গ্রেপ্তার হবে কিনা। যদি মিথ্যা তথ্য প্রচার করে, আমরা যখন কোনো একটি সত্য এখানে তুলে ধরার চেষ্টা করি, আমি প্রত্যেকটি শব্দ বিন্যাসের ক্ষেত্রে কিন্তু পরিমাপকাঠি রেখেই কথা বলি, মানে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে, যেন কোনো ক্রমেই ধর্মের কোনো একটি অঙ্গের হানি না ঘটে, কোনো একটি শব্দের বিশৃঙ্খলা না আসে, শৃঙ্খলায় বিঘ্নিত না হয়, এবং কোনো শব্দের জন্য অপপ্রয়োগ না হয়, কোনো বৈদিক সিদ্ধান্তের জন্য অপসম্প্রচার না হয়। তাহলে কিন্তু আমার সারা জীবনের জন্য একটি দেশের নয়, ওই 353 ধারা 505 ধারা নয়, আমার কিন্তু চিরতরের ধারাতে কিন্তু বৈকুণ্ঠের দ্বারা আছে, কৈলাসের দ্বারা আছে। সেই দ্বারাগুলো কি জানা আছে? বৈকুণ্ঠে রয়েছে হচ্ছে চক্র, এইরকম একটা পেঁচানো অস্ত্র, ঠিক আছে, যার এরকম কাটা কাটা রয়েছে। আর কৈলাসের একটা ধারা রয়েছে, সেটা হচ্ছে ত্রিশূল, 3টে শূল, ঠিক আছে, মোটামুটি ওই সবগুলো দেবে আর কি। তো সেই জন্যে এই ভীতিটা আমাদের ভিতরে থাকে। যাদের এই ভীতিটা নেই, ন্যায় নীতিকে মেনে চলার, তারা যে সমাজ বান্ধব যেটা ছড়াচ্ছেন,
আজকে রাজনীতির প্রেক্ষাপট থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে রাজনৈতিক নেতারা নীতিভ্রষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সাধারণ জনগণ সোশ্যাল মিডিয়া কি করবে? কোথায় আমাদের নির্ভরযোগ্যতা, আমাদের কোথায় বিশ্বাস স্থাপনের জায়গা, কোথায় আমাদের আস্থা তৈরির জায়গা, কোথায় আমাদের জন্য ভবিষ্যতের সুন্দর রাস্তা তৈরি হবে? এই বিষয় নিয়ে কথা বলা যাবে না, এই বিষয় নিয়ে সংবাদ রাখা যাবে না, এই বিষয় নিয়ে কিছুই বলা যাবে না। শুধু গৈরিক পোষণ পরে তুমি ওই গুহার ভেতরে বন্ধ করে বসে থাকো নিজেকে, তুমি শুধু মন্দিরের বিষয়ে থাকো, তুমি শুধু মন্দিরের কথা বলো, আর কিছু কথা বলতে পারবে না। ধর্মের সম্পর্কে ধর্মের সংজ্ঞাটাই কারোরই জানা নেই। অর্থাৎ মহারাজ, আমি মানে এই যে আপনার শেষ কথায় মোটামুটি এরকম একটা সিদ্ধান্তে আসা যায় যে যারা সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা নিজেরা চেঁচামেচি করলেও এখান থেকে তো তারা তো সিদ্ধান্তে বেরোতে পারবে না, এবং এর পাশাপাশি যারা উচ্চ পর্যায়ে পৌঁছেছে বুদ্ধির দিক থেকে বা বোধের দিক থেকে, তারা বাইরে কথা বলতে পারবে না। তারাই তো কথা বলবে। মানে দাবিটা এইটাই, ম্যাক্সিমাম বা বেশ কিছু মানুষ যারা আপনার এই লেকচার শুনে, তো অনেক মানুষই 90% মানুষই খুব তারা আহ্লাদিত এবং আপনার কাছে চায় আরো এরকম বিভিন্ন কনসেপ্টের উপর আপনি কথা বলুন, কিন্তু সেখানে 5 to 10% এমন মানুষ আছে যারা অত্যন্ত অজ্ঞের মতো এই দাবিটাই করেন যে আপনি ঠিক আছে, বোধ বুদ্ধি সম্পন্ন সব ঠিক আছে, কিন্তু আপনি বলবেন না। না, আমার এটা আমার বক্তব্য হচ্ছে নৈতিকতার। রাজনীতি, অর্থনীতি এগুলো ছাড়ো, এ তো রয়েছে। নারদ মহর্ষি একজন, দেবর্ষি একজন, তিনি ব্রহ্মজ্ঞান অর্জনের পূর্বে যারা ধর্ম নিয়ে বলেন আর কি, যারা বোঝাতে চান তুমি ধর্মীয় মানুষ, তুমি ধার্মিক, ধর্মের বাইরে কোনো কথা বলো না, ধারণা আছে এগুলো সম্পর্কে, ধর্মের সম্পর্কে। মহর্ষি নারদ ব্রহ্মজ্ঞান লাভের আগে তিনি অর্থনীতি পড়াশুনো করেছিলেন, রসায়ন নীতি পড়াশুনো করেছিলেন, পদার্থ বিজ্ঞান অর্থাৎ পদার্থ নীতি পড়াশুনো করেছিলেন, জ্যোতির্বিজ্ঞান জ্যোতিষ শাস্ত্র নীতি পড়াশুনো করেছিলেন। আমাদের বৈদিক সিদ্ধান্ত অর্থনীতি আছে, সমাজনীতি আছে, ধর্মনীতি আছে, জ্যোতিষ নীতি আছে, জ্যোতির্বিজ্ঞান আছে, সংখ্যা নীতি আছে, সাংখ্য দর্শন, এ তো অর্থনীতির বিষয়, সুপার ন্যাচারাল অর্থনীতি। তাই একজন সাধু সন্ন্যাসী অর্থনীতি সম্পর্কে আলোচনা করতে পারবে না। আর যদি রাজনীতির কথা বলা হয়, তাহলে রাজা কৃষ্ণচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ রাজাধিরাজ রাজা ছিলেন। তিনি কে ছিলেন? তিনি সন্ন্যাসের ঊর্ধ্বে ছিলেন। আবার তিনি বলছেন সন্ন্যাস আমার মস্তকে অবস্থান করে, সন্ন্যাসম ঊর্ধ্বনি স্থিতা। হে উদ্ধব, সন্ন্যাস আমার মস্তকে অবস্থান করে। তাহলে একজন রাজার মস্তকে বলছে সন্ন্যাস অবস্থান করে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একজন ভগবান হওয়া সত্ত্বেও তিনি বলছেন সন্ন্যাস আমার মস্তকে অবস্থান করে। অর্থাৎ একজন রাজা সন্ন্যাস ব্রত নিয়ে চলবেন, সন্ন্যাসের জ্ঞান নিয়ে চলবেন। তাহলে একজন সন্ন্যাসী কেন সন্ন্যাসের জায়গা থেকে এই রাজনীতিকে লক্ষ্য করতে পারবেন না? ভগবান শ্রীরামচন্দ্র, অনেক বড় বড় ঋষিগণ তাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে রাজনীতি কাকে বলা হয়। বিশ্বামিত্র স্বয়ং রামচন্দ্রকে শিক্ষা দিয়েছিলেন, দেন না? একদম। সে তো ঋষি ছিলেন। বশিষ্ঠদেব তাকে শিক্ষা দেননি? শিক্ষানীতি, ধর্মনীতি, রাজনীতি, বিবাহ নীতি সম্বন্ধ, যে ঋষিদের প্রশ্রয়, যে ঋষিদের পারমিশন ছাড়া একজন রাজা হওয়া সত্ত্বেও, যুবরাজ হওয়া সত্ত্বেও, ভগবান হওয়া সত্ত্বেও শ্রী রামচন্দ্র তিনি বিবাহ করতে পারেন, কি দাঁড়াচ্ছে তাহলে? রাজর্ষি জনক সম্পর্কে বলি, যিনি গৃহস্থী ছিলেন, ধরলাম তিনি সন্ন্যাসী নন, রাজর্ষি জনক তিনি কি করেছিলেন? ভগবান শ্রী রামকৃষ্ণের সিদ্ধান্ত পড়াশোনা করবেন যারা এই সমস্ত কলম প্রচার করেন, কলম প্রয়োগ করেন, জানেন না, এগুলো নির্বোধের মতো কথাবার্তা। একদম। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন রাজর্ষি জনক ষটচক্র অবস্থান করতেন সবসময়। একজন রাজা হয়ে, গৃহস্থী লোক হয়ে, ডোমেস্টিক ব্যক্তি হয়ে তিনি আজ্ঞাচক্রে সবসময় অবস্থান করছেন, ষটচক্র। ভাবা যায় এটা? বিজ্ঞান চক্র অবস্থান করছেন, বিজ্ঞানময় কোষে কি অবস্থান করছেন? একজন কি অবস্থান করেন? একজন সন্ন্যাসী। যদি একজন রাজা বিজ্ঞানময় কোষে অবস্থিত না হয়, তাহলে সে রাজ্য শাসন করবে কি করে? ওই যে ফেক নিউজ ছড়াবে। এখন রাজার হাতে থাকে দণ্ড, শাস্ত্রের সিদ্ধান্ত আছে রাজার হাতে দণ্ড থাকবে। কেন দণ্ড থাকবে? বলছে প্রজাদেরকে দণ্ড প্রদান করবেন। কিভাবে দণ্ড প্রদান করবেন? নিরপেক্ষ দণ্ড প্রদান করবেন। যদি কোনো প্রজা অপরাধ করে, সে দলীয়, নির্দলীয়, নিরপেক্ষ পক্ষ যেই হোক না কেন, অপরাধ করলেই তাকে দণ্ড প্রদান করবে। এই জন্য রাজার হাতে কিন্তু দণ্ড থাকতো আগেকার দিনে, রাজদণ্ড। হ্যাঁ, মহারাজদের হাতে রাজদণ্ড থাকতো। এবং একজন উৎকৃষ্ট ব্রাহ্মণ ঋষির মাধ্যম দিয়ে তা ন্যায়
সংহিতা কি করতো, প্রয়োগ করা হতো, ধারা প্রয়োগ করা হতো, পারমিশন নেওয়া হতো, আলোচনা করতেন। ঠিক আছে, এখন বর্তমান যেটাকে বলা হয় ন্যায় সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা বা সংবিধান মানে আলোচনা বা ল কোর্ট বা আদালত, যেটাই বলো না কেন। এইবার সেখান থেকে দাঁড়িয়ে সেটাই যদি হয়ে থাকে, তাহলে রাজার হাতে যদি দণ্ড থাকে, প্রজাদেরকে অন্যায়ের কারণে তাকে দণ্ড প্রদান করা শাস্ত্রীয় সম্মত হয়, বিধিসম্মত হয়, তাহলে রাজা যদি অপরাধ করে তাহলে তাকে কি করা হবে? আমরা পুরাতন শাস্ত্র যদি অধ্যয়ন করি, প্রাচীন শাস্ত্র, পুরাণ শাস্ত্র অধ্যয়ন করি, সেখানে আমরা পরীক্ষিত মহারাজের কথা জানি। একজন ঋষির গলায় তিনি একটি মৃত সর্পের মালা পরিয়ে দিয়েছিলেন, সেই অপরাধে তার 7 দিনের মাথায় মৃত্যুবরণ করতে হয়েছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। একদম সহজ কথা, তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং তার সন্তান, ঋষির সন্তান, তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। অবরোধ করতে পারেনি তো মৃত্যুকে, তিনি মৃত্যুঞ্জয়ী হয়েছিলেন কিন্তু মৃত্যুকে অবরোধ করতে পারেনি। বোঝা গেল? তাই এরকম অনেক শাস্ত্রের অনেক জায়গায় দেখা যাবে রাজার হাতে দণ্ড রয়েছে, কিন্তু রাজা যদি অপরাধ করে তাহলে সেই অপরাধের শাস্তি রাজাকে পেতে হবে। এই জন্য ভগবান ক্ষেত্রেও তো এই জন্য ভগবান শ্রী রামচন্দ্র নিজেকে দণ্ড প্রদান করেছিলেন তার স্ত্রীকে শাস্তি দেওয়ার মাধ্যম দিয়ে। অনেকে এটা নিয়ে বিতর্ক সমালোচনা করেন। তিনি রাজা, প্রজারা প্রশ্ন করছেন, অনেক প্রশ্ন থাকে না, বিতর্ক থাকে না, যে তিনি তো ছিলেন রাবণের আলয়ে, আশ্রয়ে দীর্ঘদিন ধরে, সেখানে কি ঘটেছে? সুন্দরী যুবতী নারী। আমরা প্রমাণ চাই রাজা, কারণ রাজার অর্ধাঙ্গিনী যদি অসতী হয়ে যায় তাহলে রাজ্য পরিচালনা হবে কি করে? রাজ্যের প্রজারা কিভাবে সৎ থাকতে পারে? কত বড় সুদর্শন বিষয়টি, উৎকৃষ্ট দর্শন। তাই শ্রী ভগবান রামচন্দ্র জানা সত্ত্বেও জ্ঞানের কথা এখানে চলবে না, এখানে চলবে দর্শনের কথা, এখানে চলবে প্র্যাকটিক্যাল প্রমাণের কথা। তাই ভগবান শ্রী রামচন্দ্র দণ্ড প্রদান করেছিলেন তার শাস্ত্রিক শক্তিকে। সতী হওয়া সত্ত্বেও, সীতা সতী হওয়া সত্ত্বেও তাকে দণ্ড প্রদান করছেন পরীক্ষার মাধ্যম দিয়ে। তাহলে আজকে রাজা ফেক নিউজ, একটি শব্দের মাধ্যমে সমাজে কত বড় বিশৃঙ্খল সভ্যতা তৈরি হতে পারে ধারণা আছে? একটি শব্দের, একটি অক্ষরের কারণে যুগ যুগ ধরে লক্ষ লক্ষ নারীকে, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পুড়িয়ে মারা হয়েছিল। বিধবা অগ্নে গমিষ্যতি, বিধবা আগুনের ভেতরে যাবে। অগ্নেটাকে চালিয়ে দিয়েছিল বিধবা অগ্নে গমিষ্যতি। এইবার ফেক নিউজটা যদি কিরকম মাত্রায় ছড়িয়েছে এবার বোঝার দরকার আছে। একটি প্রশাসনের বিরুদ্ধে গেছে না, এখন দিল্লি পুলিশের বিরুদ্ধে বা কোনো প্রশাসন ডিপার্টমেন্টের বিরুদ্ধে এটা অপপ্রচার হলো না, তাহলে স্বয়ং আইনের বিরুদ্ধে অপপ্রচার হলো। তাহলে আইনের বিরুদ্ধে যদি অপপ্রচার হয় তাহলে তাকে কি করা যেতে পারে? গ্রেফতার, অবশ্যই এটা মারাত্মক দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমি বলছি না আমি নিজের হাতে আইন তুলে নেব। আইন জানে কি করবে, আমরাও জানি আইন কি করবে, কতটুকু করবে সেটা আর্যকর কিন্তু প্রমাণ সাক্ষ্য দিয়ে গেছে। এর থেকে আর নৃশংস প্রমাণ আর কিছু হয় না। নৃশংস প্রমাণ বললাম, যা ভাষা প্রকাশ করা যাচ্ছে না, দুর্বোধ্য ভাষা প্রয়োগ করলে হয়তো সেটা সঠিক হবে। তার মানে দাঁড়াচ্ছে, কিছুদিন আগের ঘটনাটিও তো হ্যাঁ, তার মানে দাঁড়াচ্ছে কি, যে প্রশাসনের বিরুদ্ধে এই ফেক নিউজ। আজকে শুধু বিধবা অগ্নে গমিষ্যতি, অগ্রে ছিল গয় রফলা, তাই সংস্কৃতে রফলা আর যে দন্তন্য কাছাকাছি। রফলা একটা দাগ আর নফলা কি বা ন, দন্তন্য হচ্ছে দন্তন্নয়, ওই রফলার সামনে একটি ছোট্ট করে একটি ডট চিহ্ন, মানে নয়ের যে হ্যাঁ, গোলটা থাকে, হ্যাঁ গোল ঠিক নয়, এরকম করে একটা ছোট্ট একটা হর্ষ চিহ্নের মতো। আচ্ছা, এইটুকুর জন্যে যে সমস্ত দুর্বোধ্য শাস্ত্রকার, মানে যাদের মাথায় কিছু ছিল না, তারা এটাকে ঘোষণা করলেন যে স্ত্রীর তার স্বামী মারা গেছে, ওই সেই সুপ্রাচীন কালের কথা। তাই এখন এই যে বিধবা হয়ে গেছে, এখন কি করা হবে? বলে এটাকে আগুনে দিয়ে দাও। তাই এটাকে বানালেন বিধবা অগ্রে গমিষ্যতি থেকে বিধবা অগ্নে গমিষ্যতি বানালেন। অগ্রে মানে বিধবা 5টি কারণে বিবাহ করতে পারে, শাস্ত্রে অগ্নিপুরাণ সিদ্ধান্ত এটা আছে। অগ্রে যাবে অর্থাৎ আগে পা বাড়াবে, কোথায়? তার জীবনের নতুন কিছু তৈরি করবে, অন্য কোনো পতিকে গ্রহণ করতে পারে। পঞ্চবিধ কারণে অগ্নিপুরাণ সিদ্ধান্ত অনুসারে সে পতি গ্রহণ করতে পারে, অর্থাৎ দ্বিতীয়বার বিবাহ করতে পারে। এটা হচ্ছে অগ্রে গমিষ্যতি। এই ছিল মূল অর্থ। সেটাকে কিছু কিছু গোড়ামি, কিছু কিছু কুসংস্কারচ্ছন্ন গোড়ামি ধরে রাখা পণ্ডিতগণ, স্বার্থ সিদ্ধির, হ্যাঁ, তার ভেতরে একজনের উৎকৃষ্ট নাম আসছে, যার পশ্চিমবঙ্গেই বাড়ি। ঠিক আছে, আমি তার নাম বলছি না, একজন পণ্ডিত মহাশয়,
তার বড় বড় শাস্ত্র আছে লেখা। তিনি বলেছিলেন বিধবাকে আগুনে পুড়িয়ে দাও। সহজ কথায় এটাই সম্প্রচারিত হয়েছিল, বিধবা অগ্নিগমিষ্যত, বিধবাকে ওই চিতায় দিয়ে দাও, অর্থাৎ সতীদাহ প্রথা। তাহলে লক্ষ লক্ষ মানুষকে একটি ডট চিহ্নের কারণে, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে আগুনে পুড়িয়ে দিয়েছে, জীবন্ত পুড়িয়ে দিয়েছে চিতায়। এটার পরে লজ্জা হচ্ছে না যে সমাজ মাধ্যমে একটি অক্ষর, একটি শব্দ, একটি মাত্রা, একটি ভিডিও, একটি ফেক নিউজ প্রচারিত হলে কত বড় ভয়ঙ্কর হতে পারে। একদম। তাহলে এটা কত বড় দণ্ডনীয় অপরাধ, এগুলো আমরা দেখি না, আইনও দেখে না, সংবিধানও দেখে না। ওই আইনের চোখে ওই একটা পটি বাঁধা আছে, ঠিক আছে, পট্টি বাঁধা আছে না, যাক পট্টি আর ওইদিকে আবার একটি জিনিস আছে, শব্দটা পাশাপাশি। আজকাল খুব কালচারাল ফ্যামিলিতে এটা শোনা যায়, বাচ্চাদেরকে বলে হ্যাঁ গো করেছিস, যাই হোক ড্যাশ ড্যাশ, আমি আর বলছি না। তো আমাদের চোখে কিন্তু ওই পট্টি বাঁধা, আইনের চোখেও পট্টি বাঁধা, জনগণের চোখেও, সচেতনতার চোখেও যদি পট্টি বাঁধা থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার ওই ঘরের যে বাচ্চা ডেলি যেটা করে আর কেউ সেটাই হয়ে যাবে, ঠিক আছে, তাই হয়ে যাচ্ছে। যাক, বাকিটা ন্যায়নীতিমূলক যে কথাটি, সে তিনি গ্রেপ্তার হবেন কিনা সেটা আইন জানে, ঠিক আছে, কিন্তু সাংবিধানিক আইন অনুসারে বা ধারা অনুসারে যেটা দেখা যায়, এটা কিন্তু গুরুতর অপরাধ আমার যতটুকু জানা আছে, এবং এটা দণ্ডনীয় অপরাধ এবং তাকে গ্রেপ্তার করাও যেতে পারে। বাকিটা আমি কখনোই বলবো না যে তাকে গ্রেপ্তার করো, কারণ প্রত্যেকের জীবনে কম বেশি অন্যায় অপরাধ রয়েছে। যে আসলে শাস্তি দেবে, যে আসলে দণ্ড দেবে, যে আসলে বিরোধে গিয়ে আন্দোলন করবে, তাদেরও দেখা যাচ্ছে অনেক সমস্যা। কে করবে এটা? করার আসলে সমাজে কেউ নেই সমাজে একজন যে রাজা তোমার কাপড় কোথায় এই কথাটি বলবার, ঠিক আছে, রানী তোমার কাপড় কোথায় এই কথাটি বলবার আর এখন আর সমাজে কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। জয় মা।